হ্যালো ডিয়ার স্টুডেন্ট, মেকানিক্সের প্রথম অধ্যায়ের আজকে আমরা শিখব ড্যাম্প অসিলেশন, মানে ড্যাম্প দোলন গতি। এই ধরনের গতি আসলে কাকে বলা হয়? ঠিক আছে, এখন ডিয়ার স্টুডেন্ট, এই ড্যাম্প দোলন গতি কাকে বলা হয়? মনে করেন এম ভরের কোনো বস্তু কণা দূরত্বের সমানুপাতিক, ঠিক আছে, দূরত্বের সমানুপাতিক বলের অধীনে চলতেছে সরলরেখা বরাবর। ঠিক আছে, এম ভরের কোনো বস্তু কণা দূরত্বের সমানুপাতিক বলের অধীনে চলছে। এখন যদি এইখানে একটা দূরত্বের সমানুপাতিক বলের অধীনে, ঠিক আছে, সমানুপাতিক বলের অধীনে চলতেছে। এখন যদি এইখানে এই বলের অধীনে যে চলছে একে যদি আরেকটি গতি বাধাপ্রাপ্ত করে, ঠিক আছে, এবং যদি বেগের সমানুপাতিক, দেখেন, এবং বেগের সমানুপাতিক ক্ষুদ্র গতি দ্বারা যদি বাধাপ্রাপ্ত হয়, তবে এই গতিকে বলা হয় ড্যাম্প দোলন গতি। তাহলে ড্যাম্প দোলন গতিতে একটা বাধা আছে, আমরা বুঝলাম, তাই না? তাহলে কি বললাম, ড্যাম্প দোলন গতি কাকে বলে? যে এম ভরের কোনো বস্তু কণা যদি দূরত্বের সমানুপাতিক বলের অধীনে কোনো সরলরেখায় চলে এবং যদি বেগের সমানুপাতিক ক্ষুদ্র গতি এই গতিকে বাধাপ্রাপ্ত করে, ঠিক আছে, এই বলকে যদি বাধাপ্রাপ্ত করে, তবে এই বলকে বলা হয় ড্যাম্প, মানে এই গতিকে বলা হয় তখন ড্যাম্প দোলন গতি। বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন, আমরা এইটা শেখার জন্য একটা উপপাদ্য নিয়েছি। এই উপপাদ্যটি আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2009-2010-এ আসছে। ঠিক আছে, আপনারা একটু সাল দেখে কোশ্চেনটা মিলায় নেবেন, এই দাগ নাম্বার হয়তো বা আপনাদের মিলবে না। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা উপপাদ্যটিকে সমাধান করব। দেখেন উপপাদ্যটি কি আছে, বলা আছে যে এম ভর বিশিষ্ট একটি বস্তু কণা কোন সরল রেখায় এম এন স্কয়ার ইনটু কি আছে দূরত্ব, এই বলের অধীনে চলতেছে, একটা নির্দিষ্ট অভিমুখে চলমান, তাই না? এবং এম হচ্ছে ভর, এম মিউ, আর হচ্ছে কি আছে ইনটু বেগ, এর সমান একটি ক্ষুদ্র বাধার দ্বারা ইহার গতি বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে এইটা দ্বারা, ক্ষুদ্র বাধার দ্বারা এই গতিটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন বলেছে আমাদের দোলনকাল বিস্তার ড্যাম্প দোলন গতি নির্ণয় করতে হবে, এইগুলো বের করতে হবে। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্ট, এটা আমরা সলিউশন করব। তাহলে এখন দেখেন প্রুফ, তাহলে লিখব, মনে করি বস্তুটি টি সময়ে x দূরত্ব অতিক্রম করে। তাহলে বল, খেয়াল করেন, বল আমরা জানি F = ma, তার মানে হচ্ছে ভর গুণ ত্বরণ, তাই না? ভর হচ্ছে m, ত্বরণ হচ্ছে d2x dt2, তাই না? আর এই বলের কথা বলা আছে কত, m n স্কয়ার ইনটু দূরত্ব, m n স্কয়ার ইনটু দূরত্ব কত, x দূরত্ব অতিক্রম করে, তাহলে এইটা। তাহলে এখন দেখেন m d স্কয়ার x dt স্কয়ার সমান হচ্ছে এইটা। এখন এটা যেহেতু একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে বলছে, এটাকে আমরা নেগেটিভ দিয়ে লিখব। ঠিক আছে, তাহলে লিখবেন বল তাহলে আমরা কত লিখব, m ইনটু d2x dt2 সমান মাইনাস m n স্কয়ার x। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবার লিখবেন যে আবার যখন গতিটি বেগের একটি বলের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তাই না? বাধাপ্রাপ্ত হয়, তবে বলা হয়েছে যখন একটি বেগের সমানুপাতিক একটি বলের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তবে গতীয় অন্তরক সমীকরণ হবে।
এবার দেখেন গতি অন্তরক সমীকরণ কি হবে, যে এই যে বলের সমীকরণ বল এম ডি টু এক্স ডি টু সমান মাইনাস এম এন স্কোয়ার এক্স এর থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই না? তাহলে এই যে গতি বাধাপ্রাপ্ত হচ্ছে এটা কিন্তু একটা নির্দিষ্ট কেন্দ্রের অভিমুখে, এই জন্য এটা নেগেটিভ নিয়েছে, ওকে। আর বাধাপ্রাপ্ত হচ্ছে কত দ্বারা, এই যে এটা দ্বারা এম মিউ ইন্টু বলা হয়েছে বেগ, এখানে এই ভি কে লিখবো বেগ, ভি ভি হলো বেগ। বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? এখানে বইই দেওয়া আছে, তাহলে ওই বাধাপ্রাপ্ত হচ্ছে যেটি দ্বারা ওইটা বিয়োগ করবো আমরা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে দেখ ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই এম আই এম বাদ দেওয়া যায়, তাহলে এখানে হবে কত, ডি টু এক্স ডিটি টু সমান মাইনাস এন স্কোয়ার এক্স মাইনাস মিউ। আর এই ভি কে কি লিখতে পারি, ডিএক্স ডিটি, যেহেতু ভি সমান বেগ ডিএক্স ডিটি, তাই না? এটা আমরা বেগ জানি। এবার এটাকে সব এক পাশে নিয়ে আসবো, তাহলে ডি টু এক্স ডিটি টু প্লাস এটাকে লিখবো মিউ ডিএক্স ডিটি প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা এইটাকে সমীকরণ 1 ধরবো। হ্যাঁ, এখন আমরা এটাকে সমাধান করব। এবার লিখবো কি, যে ধরি একের সম্ভাব্য সমাধান, একের সম্ভাব্য সমাধান কোন চলকের এক্স, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার পিটি, যেখানে ই টু দি পাওয়ার পিটি নট ইকুয়াল টু কি হবে, এটা ই টু দি পাওয়ার পিটি নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি লিখবো, যেহেতু এটা সমাধান তাহলে এইটা দ্বারা কি হবে, এটা সিদ্ধ হবে। এটা আপনারা অর্ডিনারিতে শিখেছেন সেকেন্ড ইয়ারে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, এই যে পি, এই ডি এর জায়গায় এই কি বসাইতে হয়, আমাদের পি বসাইতে হয়। তাহলে পি টু প্লাস মিউ পি প্লাস এটা হবে এন স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার পিটি ইকুয়াল টু 0 হয় এটা, তাই না? এখন এখান থেকে আমরা এইটাকে আমরা তাড়িয়ে দিতে পারি, তাহলে থাকবে কত, পি স্কোয়ার মিউ পি প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। আর এখানে লিখতে হয় যেহেতু ই টু দি পাওয়ার পিটি নট ইকুয়াল টু 0, এটা কিন্তু 0-র সমান নয়। ঠিক আছে, তাহলে এইটা থেকে আমাদের এখানে বের করতে হবে পি কে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, এখন পি কে সমাধান করতে গেলে পি সমান এটাকে মিডল টার্ম করা যায় না, সো মাইনাস মিউ প্লাস মাইনাস রুট ওভার, মানে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের যে ফর্মুলা এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখান থেকে কি লিখি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2iz, সেটা লিখবো। তাহলে বি স্কোয়ার হবে কত, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, মিউ হচ্ছে এটা, তাই না, মাইনাস 4ac, 4 ইন্টু এ হচ্ছে 1, সি হচ্ছে এন স্কোয়ার ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1, তাহলে এটাই হচ্ছে, তাই না? আচ্ছা, এখান থেকে পি ইকুয়াল টু দেখেন এটা মাইনাস মিউ বাই 2 লিখতে পারি, প্লাস মাইনাস এইখান থেকে আমরা এটাকে যদি আলাদা করে লিখি তাহলে মিউ স্কোয়ার মাইনাস 4 এন স্কোয়ার ডিভাইডেড বাই 2, 2 যদি ভিতরে নিতে চাই তাহলে এটাকে কত লিখতে হবে বলেন তো, 4 দিতে হবে, তাই না? তাহলে আমরা এখানে কত লিখবো, রুটের ভিতরে যদি লিখে দিই তাহলে 4 দিতে হবে, যেহেতু 2 এই রুটের ভিতরে নিচ্ছি তাহলে 4 দিতে হবে, তাহলে রুট করলে সেই 2 বাইরে চলে আসে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে পি সমান দেখেন মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস, এইখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নেয়, ঠিক আছে, মাইনাস যদি কমন নেয় তাহলে কত হবে, দেখেন এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, এই যে এই 4 4 কেটে যাচ্ছে না, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে আর একটু বেশি লিখি না হয় এক লাইন, এইটা আলাদা 4n স্কয়ার ডিভাইডেড বাই 4, এই 4 দিয়ে উভয় পক্ষকে মানে সরি এটাকে ভাগ করে আলাদা আলাদা করে লিখলাম। তাহলে p সমান কত লিখতে, মাইনাস মিউ 2 প্লাস মাইনাস এইখান থেকে হবে একটা মাইনাস কমন নিয়ে এটা কেটে যায়, তাহলে n স্কয়ার মাইনাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই 4 হলো, তাই না? এখান থেকে p ইকুয়াল টু মাইনাস মিউ ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস এই মাইনাসের কারণে একটা কি আসবে, i, আর আসবে কত, রুট ওভার n স্কয়ার মাইনাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই 4, এটি হলো, তাই না? ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা এইখানে এই যে মাইনাস প্লাস মাইনাস i এটাকে ধরবো a, লিখবেন যে যেখানে a সমান হলো রুট ওভার n স্কয়ার মাইনাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই
4। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই যে মিউ এর মান এবং এই মিউ এর মান কত হবে, মিউ লেস দ্যান 2n, 2n থেকে ছোট হবে, কারণ এটা 2 করলে কত হয়, 4 4 কেটে যায়, n 0 হবে। বুঝতে পারছেন বিষয়টা, 2n এর থেকে ছোট হবে, যেহেতু আমরা i নিয়েছি এখানে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এই p পেয়ে গেলাম, এখন সমাধান লিখব। একটু মুছে ফেলেছি। এবার দেখেন এইখান থেকে আমরা যদি এটার সমাধান করতে চাই, হ্যাঁ, এইটাকে যদি সমাধান লিখি যে অতএব 1 এর সমাধান, 1 নম্বর সমীকরণ ছিল এখানে, মুছে ফেলেছি আমি। তাহলে 1 এর সমাধান, হ্যাঁ, 1 এর সমাধান কি দিয়ে লিখবো, x দিয়ে লিখবো, তাই না? x, এইটা হচ্ছে p এর হিসাব। তাহলে আমরা যে সমাধান শিখেছি c1 e টু দি পাওয়ার, এখানে কি লিখতাম, সমাধান ধরেছিলাম কত, e টু দি পাওয়ার pt, p এর জায়গায় একবার প্লাস এর মানটা নেব, একবার মাইনাস এর মানটা নেব। তাহলে e টু দি পাওয়ার কত হবে, মাইনাস মিউ বাই 2 প্লাস আই এ, এর সঙ্গে একটা টি থাকবে, প্লাস c2 টি টু দ্য মাইনাস মিউ বাই 2 মাইনাস আই এ ইন্টু টি। ঠিক কিনা? ওকে, আচ্ছা এখন তাহলে দেখেন c1 ই টু দি পাওয়ার, এটাকে মাইনাস মিউ বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ, এই টি গুণ ছিল না এর সঙ্গে, তাহলে এখানে একটা টি হবে, এখানেও একটা টি হবে, প্লাস একইভাবে c2 ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি ডিভাইডেড বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই এ টি। এটা ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এইটা আর এইটা একই পার্ট না, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি ডিভাইডেড বাই 2, এখানে হলো c1, তাই না? আপনারা দেখেন এরকম ই টু দি পাওয়ার আই থিটা এর ফর্মুলা শিখেছেন কি, cos থিটা প্লাস আই sin থিটা। যদি ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হয়, এটা শিখেছেন cos থিটা মাইনাস আই sin থিটা, এরকম কিনা, তাই না? তাহলে এইটা আর এইটার ফর্মুলা এখন অ্যাপ্লাই করব, c1 ইনটু থাকবে এর সঙ্গে, কত হবে, cos থিটা, থিটা হচ্ছে কত আছে বলেন তো, cos at প্লাস আই sin at, এইটা c1 এর ক্ষেত্রে। ওকে, প্লাস c2 এর ক্ষেত্রে কত হবে, এখানে মাইনাস আছে, তাহলে জাস্ট এখানে মাইনাস হবে, cos at মাইনাস আই sin at, এই থার্ড ব্র্যাকেট। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি ডিভাইডেড বাই 2 এটি থাকলো, এইটা দিয়ে যদি গুণ করি, cos এর সঙ্গে এটা দিয়ে এর সঙ্গে গুণ করি, তাহলে cos at কমন নিলে কত হবে, c1 প্লাস c2 ইনটু cos at কমন নিলে, তাই না? এখন এখানে আমরা প্লাস নিলাম, হ্যাঁ প্লাস নিলাম, প্লাস নেওয়ার পরে দেখেন c1 i, তাই না, i c1, এখানে মাইনাস ছিল না, তাহলে মাইনাস i c2 এটি হবে, আর এই সাইন কত থাকবে, সাইন এটি হবে। বুঝছেন কিনা? ওকে, এবার দেখেন এখান থেকে তাহলে আমরা e টু দি পাওয়ার মাইনাস মিউ টি ডিভাইডেড বাই 2, এই c1 c2 এটা একটা ধ্রুবক না, c1 c2 ধ্রুবক, এই ধ্রুবককে যোগ করে c3 ধরি আমরা, এটাকে c3 cos at প্লাস, আর এইটা এখানে ic1 আর ic2 এটাও ধ্রুবক, এদের বিয়োগফলকে আমরা c4 ধরি, sin a t ধরলাম। ওকে, এটাকে চাইলে এখন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারেন, ঠিক কিনা? ওকে, এখন এই যে c1 আছে মানে c3 আর c4, এইটাকে আবার একটু ক্যালকুলেশন করব। আমি ডান পাশ মুছে দেব, তাহলে দেখেন x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস মিউ টি ডিভাইডেড বাই 2। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই c3 কে তাহলে কত ধরতেছি, c cos at cos b, দেখেন cos b ধরেছি, c3 সমান c cos b ধরেছি, ঠিক আছে, আর c4 সমান মাইনাস c sin at sin, এটাকে b ধরলাম, ঠিক আছে। তাহলে এখানে লিখবেন যে c3 সমান c cos b
ও C4 সমান মাইনাস সি সাইন বি বসিয়ে এটা বসালে এই রেজাল্টটা কি হবে, আমার ছোট হয়ে যাবে। কিভাবে দেখেন, তাহলে ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু, এখানে এ টু দি পাওয়ার মাইনাস মিউ টি ডিভাইডেড বাই 2 আছে, তাই না? এখানে দেখেন সি, এই সিটাকে এখানেও আছে এখানেও আছে, কমন নেওয়া যায়, সিটাকে কমন নেওয়া যায়, তাহলে এখানে আছে কজ এটি আর কজ বি মাইনাস সাইন এটি সাইন বি, এইটা তাই না? এখন দেখেন কজের ফর্মুলা পড়ছে ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি ডিভাইডেড বাই 2, মাইনাস থাকলে কিসের ফর্মুলা হবে, প্লাসের, কজ এ টি প্লাস বি, তাই না? কজ এ প্লাস বি সূত্র কি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, সেই ফর্মুলায় নেওয়ার জন্য এইটাকে আমরা একটু ধরিয়ে নিয়েছি যে C3 সমান কজ আর C4 সমান মাইনাস সাইন বি। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এইটাকে সমীকরণ লিখবেন 2 আর লিখবেন যেখানে সিওবি আবার ধ্রুবক, ঠিক আছে? সিওবি ধ্রুবক, জাস্ট এটুকুই লিখবেন। ওকে, তাহলে দেখেন এক্স ইকুয়াল টু আমরা পেয়েছি। আপনারা সরল সন্ধিত গতির সমীকরণে শিখেছিলেন এক্স অফ টি ইকুয়াল টু এ কজ ওমেগা টি প্লাস ফাই, এরকম শিখছিলেন না? যেখানে এই যে ওমেগা ছিল কৌণিক সরণ, তাই না? আর ফাই হচ্ছে প্রাথমিক যে কোণ। আচ্ছা, আর এ হচ্ছে এর বিস্তার, মনে আছে? তাহলে এইটার সাথে তুলনা করলে আমাদের এখানে বলেন তো বিস্তার, এ বিস্তার হবে কোনটুকু, এইটুকু হবে বিস্তার, আর এই ওমেগা হবে এ এর সমান। বুঝছেন কিনা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন দেখেন কি লিখবো। আমাদের চেয়েছে দোলনকাল, বিস্তার আর ড্যাম দোলন গতি, তাই না ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে লিখবেন একটু এরপরে, হ্যাঁ, অবাধ ধ্রুবক, এরপরে লিখবেন যদি মিউ খুব ক্ষুদ্র হয়, ঠিক আছে? যদি মিউ খুব ক্ষুদ্র হয় তবে এই সি ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি ডিভাইডেড বাই 2, এই রাশিটা মিউ যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এই রাশিটার মান কি হয়, ধীরে ধীরে পরিবর্তিত হয়, তাই না? দেখেন তো মান বসিয়ে দেখেন, ধীরে ধীরে, এত ধীরে ধীরে, তবে এত ধীরে ধীরে পরিবর্তিত হয়, ঠিক আছে? সুতরাং ফলে কি হবে, সুতরাং 2 নং সমীকরণটি সরল হারমোনিক গতি প্রকাশ করে যার দোলনকাল টি সমান আমরা জানি কত, 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। ওমেগা তো এখানে নেই, কত হবে তাহলে, এ হবে, তাই না? ওমেগা তো নেই, হবে কত, এ। তাহলে 2 পাই বাই এর মান কত ছিল, ডিয়ার স্টুডেন্ট? এর মান ছিল n স্কয়ার মাইনাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই 4, এটা ছিল না এর মান, জাস্ট এটাই বসিয়েছি। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এটা কিভাবে আসলো আমি একটু আগে দেখিয়েছি যে এক্স অফ টি ইকুয়াল টু যদি এ কজ ওমেগা টি প্লাস ফাই যদি থাকে সরল সন্ধিত গতির সমীকরণ, এখান থেকে দোলনকাল টি সমান হয় 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। ওমেগা হচ্ছে এখানে কত আছে বলেন তো, এ। বুঝতে পারছেন? তাহলে এর মান যেটা ছিল এইটা, তাহলে এখানে একটু লিখবেন যে যেখানে 2 পাই বাই এন এর খুব নিকটবর্তী হবে যখন মিউ খুব ক্ষুদ্র হয়। আশা করি বুঝতে পারছেন, মিউ এর মান যখন ক্ষুদ্র হবে তখন 2 পাই বাই এন এর কাছাকাছি যাবে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের দোলনকাল বের হয়ে গেল, এখন বের করতে হবে বিস্তার। বিস্তার যদি এইখানে এই এ কে বলা হয় বিস্তার, তাহলে এখানে বিস্তার কত হবে, সি ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি ডিভাইডেড বাই 2 হবে, তাই না? তাহলে লিখবেন এবার দোলনের বিস্তৃতি সমান কত হবে, সি ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি ডিভাইডেড বাই 2, তাই না? এই যে এটা হচ্ছে সেই এর মান, যা এই রাশিটা কি হচ্ছে, যা একটি নিম্ন ক্রমের
যা একটি নিম্নক্রমের ধীর রাশি। আশা করি বুঝতে পারছেন, যা একটি নিম্নক্রমের ধীর রাশি মানে এর মান ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্ট, এরূপ গতিকে ড্যাম দোলন গতি, এরূপ গতিকে ড্যাম দোলন গতি বলে, এবং এরূপ গতিকে কি বলা হয়? ড্যাম দোলন গতি বলা হয়। এবং এই মিউ হচ্ছে এই ড্যাম্পের পরিমাণ। মিউ দ্বারা ড্যাম্পের পরিমাপ করা হয়। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন, ড্যাম দোলন গতি আমরা নির্ণয় করলাম, দোলনকাল, বিস্তার আর ড্যাম দোলন গতি নির্ণয় করলাম। আশা করি বুঝতে পারছেন। স্টুডেন্ট, এবার একটি প্রশ্ন নিয়েছি। দেখেন, বলা আছে যে এম ভর বিশিষ্ট একটি বস্তুকণা কোন সরলরেখায় এম এন ইন্টু এই দূরত্ব বলের অধীনে একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে চলমান, আর এম মিউ বেগ ইন্টু বেগ এর সমান একটি ঘর্ষণজনিত বাধা। তার মানে এই বেগে চলতেছে, মানে এই বলের অধীনে চলতেছে, আর এইটাতে সে কি হচ্ছে? বাধা প্রাপ্ত আছে। এবার বলা হয়েছে যে একটি পর্যায়বৃত্ত গতি এত বস্তুর উপর প্রভাব বিস্তার করে। ঠিক আছে, এইখানে দেখেন, এই যেটা আছে, এই বস্তুর উপর এই পর্যায়বৃত্ত গতিটা প্রভাব বিস্তার করতেছে। ঠিক আছে, তাহলে সলিউশন আমরা লিখব কি? তাহলে যে মনে করি বস্তু কণাটি টি সময়ে x দূরত্বে অবস্থান করে। ঠিক আছে, এত বল কত হবে? m d স্কয়ার x dt স্কয়ার। আপনারা একটু আগেই শিখেছেন, বলের কথা বলা আছে এখানে, এত বলের অধীনে। তাহলে এটা মাইনাস হবে m n স্কয়ার, আর হচ্ছে দূরত্ব কত ধরেছি? x, এইটা, তাই না? আচ্ছা, এখন তাহলে এইবার বাধা আছে কত? যে এত বেগে, তাহলে মোট বল যেটা আসবে। ঠিক আছে, আমরা লিখতে পারি কি? যাতে বস্তু কণার গতীয় সমীকরণ, তাহলে কত হবে? m d স্কয়ার x dt স্কয়ার, এইটা সমান মাইনাস m n স্কয়ার x মাইনাস এর বাধাটা বিয়োগ হবে। বাধা আছে কত? m মিউ বেগকে আপনারা একটু আগের অঙ্কে দেখেছেন যে dx dt হবে, তাই না? আর বলা হয়েছে যে এর সাথে আরো একটি পর্যায়বৃত্ত গতি এটি অ্যাড করা হয়েছে। তাহলে এটা কি হবে? পর্যায়বৃত্ত গতিটা কি হবে? যোগ হবে ml cos pt। ওকে, উভয় পক্ষ থেকে এবার কি করব? আমরা m টাকে বাদ দিয়ে দেব, দিলে dx dt স্কয়ার, এইটা উভয় পক্ষ থেকে m কমন নিয়ে বাদ দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এইটাকে এই পাশে আনলে প্লাস হবে মিউ dx dt প্লাস এখানে হবে কত? n স্কয়ার x ইকুয়াল টু m না l cos pt, তাই না? আচ্ছা, এটার ক্ষেত্রে এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিই, ধরি যে 1 এর সাধারণ সমাধান, তাই না? এটা সমাধান করতে গেলে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন, এই 1 এর সমাধান করার জন্য আমরা শিখেছি যে এটাকে 0 ধরে এর অক্সিলারি ইকুয়েশন সেটা বের করে সমাধান করতে হয়, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে আপনারা অর্ডিনারিতে শিখেছেন যে অতএব অক্সিলারি ইকুয়েশন কি হবে? দেখেন, একটু আগে যে অঙ্কটা করেছিলাম সেটিতে আমরা p ধরেছিলাম, তাই না? এবার কিন্তু আর p ধরবো না। কেন বলেন তো? কারণ p এখানে আছে, এই কারণে। তাহলে এটাকে আমরা কত ধরবো? m ধরবো। তাহলে m স্কয়ার প্লাস, এবার মিউ ইনটু এটাকে m প্লাস n স্কয়ার ইকুয়াল টু 0 হবে, তাই না? শুধুমাত্র এই ডেরিভেটিভের জায়গায় m বসাতে হবে আমাদের। ওকে, এইটাকে আমরা মিডল টার্ম করে এখান থেকে সমাধান করব। তো মিডল টার্ম যেহেতু করা যায় না, তাহলে m ইকুয়াল টু মাইনাস মিউ প্লাস মাইনাস রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। 2a মানে কত? শুধু 2 হবে, তাই তো? আচ্ছা, এখান থেকে একটু আগে এরকম ক্যালকুলেশন হুবহু আপনারা করেছেন, আগের অঙ্কটি আর এই অঙ্কটি সেম।
এই 2টাই রুটের ভিতরে নিয়ে গেলে কি হবে, 4n² ডিভাইডেড বাই 4 হবে। ওকে, m ইকুয়াল টু মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস রুট ওভার, এখান থেকে হবে মাইনাস কমন নিলাম, এই 4 4 কেটে যায়, তাহলে কত হবে এটা n² মাইনাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই 4। একটু আগে এই অঙ্কটা সেম করছেন, তাহলে এখান থেকে আমরা m ইকুয়াল টু কত লিখতে পারি, মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস i ইনটু রুট ওভার, এখানে কত হবে n² মাইনাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই 4 এটা। ওকে, তাহলে এইটি হলো আমার। এখানে আরেকটু কাজ করা যায়, যে এখান থেকে m ইকুয়াল টু মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস i ইনটু এইটাকে আমরা কত লিখতে পারি, ল্যামডা, যেখানে ল্যামডা সমান কত, রুট ওভার মিউ স্কয়ার মাইনাস n স্কয়ার মাইনাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই 4, n স্কয়ার মাইনাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই 4। ওকে, আচ্ছা এখন দেখেন এটা হলো m এর মান, তাহলে এর সমাধান। ডিয়ার স্টুডেন্ট, আমরা শিখেছি যে ডান পাশে যদি ডাইরেক্ট 0 হতো তাহলে এটিই হতো এর সাধারণ সমাধান, তাই না? কিন্তু যেহেতু ডান পাশে কজের রাশি আছে, সো এই সমাধানটি কি হবে, কমপ্লিমেন্টারি ফাংশন, তাই না? তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন xc কত হবে, আমরা শিখেছিলাম c1 e টু দি পাওয়ার, এটা লিখবো মাইনাস মিউ বাই 2 প্লাস i ল্যামডা, এর সঙ্গে একটা t প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস মিউ বাই 2 মাইনাস হবে এবার i ল্যামডা ইনটু t, ঠিক কিনা, তাই না? এটা হবে e এর পাওয়ারে, এটা হবে। এখন এখান থেকে আমরা কি করব, ক্যালকুলেশন করে এটাকে আরো একটু শর্ট করব, তাহলে c1 e টু দি পাওয়ার মাইনাস মিউ বাই 2 t ইনটু e টু দি পাওয়ার i ল্যামডা t লেখা যায় কিনা দেখেন, এই যে t টাকে এর সঙ্গে গুণ করে দিছি, আর e টু দি পাওয়ার এটা ইনটু e টু দি পাওয়ার এটা, এই দুইটা বেজ একই, তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়, যোগ লেখা যায়। ঠিক পরেরটিতে c2 মিউ t ডিভাইডেড বাই 2 ইনটু e টু দি পাওয়ার মাইনাস i ল্যামডা t। ওকে, এই ক্যালকুলেশন একটু আগেই দেখেছেন, তাহলে দেখেন e টু দি পাওয়ার মাইনাস মিউ t ডিভাইডেড বাই 2, এই c1 থাকবে এই e টু দি পাওয়ার i থিটা, সেই ফর্মুলা লিখবো কি cos থিটা প্লাস i sin থিটা, আর এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে হবে মাইনাস, এই ফর্মুলা লিখবো, তাহলে এখানে কত হবে, i বাদে যেটা থাকবে সেটা cos এর অ্যাঙ্গেলে, তাহলে cos এর অ্যাঙ্গেলে কত হবে, ল্যামডা t প্লাস i sin ল্যামডা t। ওকে, আচ্ছা প্লাস এবার c2, এই যে c2 আর e টু দি পাওয়ার এটা তো কমন নিয়ে নিয়েছি এইখান থেকে আর এইখান থেকে, ক্লিয়ার? আচ্ছা মাইনাস থাকার কারণে কি হবে, এখানে cos ল্যামডা t মাইনাস i sin ল্যামডা t হবে এই। ওকে, আচ্ছা e টু দি পাওয়ার মাইনাস মিউ t ডিভাইডেড বাই 2, এখান থেকে দেখেন আমরা যদি কমন নেই, এই c1 দিয়ে cos এর সঙ্গে c2 দিয়ে cos এর সঙ্গে গুণ করলে, তাহলে কমন নেব কত, cos ল্যামডা t প্লাস, এবার i c1 কমন নেব, i c1 মাইনাস i c2, এখানে হবে কত ইনটু sin ল্যামডা t, ঠিক কিনা, এটার সঙ্গে c2। ওকে, এখন দেখেন e টু দি পাওয়ার মাইনাস মিউ t ডিভাইডেড বাই 2, এইটাকে আমরা একটা ধ্রুবক ধরবো c3 cos ল্যামডা t প্লাস এইটাকে কত লিখবো আমরা, c4 sin ল্যামডা t। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন xc সমান, ডিয়ার স্টুডেন্ট মুছে দেয়, তাহলে এখন দেখেন এইখান থেকে xc সমান e টু দি পাওয়ার মাইনাস মিউ t ডিভাইডেড বাই 2, এইখান থেকে এই c3 সমান যদি আমি একটা c cos ল্যামডা t আর cos b, এইবার c4 এ যদি আমি একটা মাইনাস ধরি sin ল্যামডা t, একটা c থাকবে sin b, কি করলাম বলেন তো, দেখেন কি করেছি যে c3 সমান cos b ও c4 সমান মাইনাস sin b বসিয়ে এটা বসিয়েছি এই c3 এর জায়গায় আর c4 এর জায়গায়, এটা বসাইলে এইখান থেকে কি হবে, এটা
সহজ হয়ে যাবে। দেখেন cos a cos b মাইনাস sin a sin b, এই c টাকে কমন নেওয়া যায়, তাহলে c টাকে কমন নিলে হবে c ইনটু e টু দি পাওয়ার মিউ t ডিভাইডেড বাই 2, আর এখানে হবে cos ল্যামডা t, এখানে মাইনাস থাকলে হবে প্লাস। বলেন বুঝছি কিনা? cos a প্লাস b সূত্র cos a cos b মাইনাস sin a sin b। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে এটি হলো আমার কি বলেন তো কমপ্লিমেন্টারি ফাংশন, এই যে xc। তাহলে আমি এটা একটু লিখে রেখে সেখানে xc সমান c e টু দি পাওয়ার মাইনাস মিউ t ডিভাইডেড বাই 2, আর হলো কত cos ল্যামডা t প্লাস b। ঠিক আছে, এটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন। এখন আমার কি বের করতে হবে বলেন তো? পার্টিকুলার ইন্টিগ্রাল। এরকম থাকলে কি বের করতে হয়? এরকম যদি থাকে ডান পাশে শূন্য যদি না থাকে, তাই না, তাহলে কি বের করতে হয়? তা পার্টিকুলার ইন্টিগ্রাল, বিশেষ সমাধান, তাই না? পার্টিকুলার ইন্টিগ্রাল হবে 1 বাই, এইটাকে কত লিখতে পারি আমরা? d দিয়ে, d স্কয়ার, তাই না, প্লাস মিউ d, আর এটা ছিল প্লাস কত n স্কয়ার, আর এখানে হবে l cos pt। এই ছিল না sin cos? যদি থাকে তাহলে আমরা যেখানে d স্কয়ার লিখি সেই d স্কয়ারের জায়গায় মাইনাস a স্কয়ার লিখতে হয়, তাই না? 1 বাই f অফ d স্কয়ার, এখানে যদি sin ax বা cos ax থাকে তাহলে এটা হবে 1 বাই মাইনাস a স্কয়ার, এই sin ax বা cos x এটা লিখতে হয়। ঠিক আছে, তাহলে এখানে d স্কয়ার আছে, তাহলে এখানে কত লিখতে হবে? মাইনাস sin cos এর সহগ যা থাকবে, তাহলে আমরা লিখব 1 বাই এটা মাইনাস p স্কয়ার প্লাস মিউ d প্লাস n স্কয়ার l cos pt। ওকে, এখন দেখেন এইখান থেকে যদি n স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস মিউ d লেখা হয়, তাই না, এখানে l cos pt। স্টুডেন্ট আমরা জানি যে এখানে sin cos এর ক্ষেত্রে যে d স্কয়ার তৈরি করতে এখানে d আছে নিচে, তাহলে d স্কয়ার লিখতে গেলে এর বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হবে, তাই না? তাহলে এখানে এইটা a আর এইটা b ধরবো, তাহলে এরকম লিখবো n স্কয়ার মাইনাস p স্কয়ার, এইটা a মাইনাস d, এটা দিয়ে উপর নিচে গুণ করতেছি, তাহলে দেখেন n স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস প্লাস মিউ d, এটা তো ছিল, এটা ছিল এই a প্লাস b, আর লিখবো কি এইটা দিয়ে উপর নিচে গুণ করেছি না, এটা দিয়ে উপর নিচে, তাহলে n স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস মিউ d, এটা আর থাকবে l cos pt। ক্লিয়ার? এখন দেখেন এই পাশে মুছে দিই একটু, পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, এখানে আছে কত? n স্কয়ার মাইনাস p স্কয়ার, n স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস মিউ d ডিভাইডেড বাই, এটা দেখেন a প্লাস b ইনটু a মাইনাস d b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার, a হচ্ছে এটা, তাহলে এর হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার l cos pt। ঠিক কিনা? তাহলে এখান থেকে n স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস মিউ d ডিভাইডেড বাই, এটা হবে n স্কয়ার p স্কয়ার মাইনাস, এটা করলে কত হবে? মিউ স্কয়ার d স্কয়ার, আর এখানে হবে l cos pt। এবার দেখেন এই d স্কয়ারের জায়গায় এবার কত বসাবো? মাইনাস p স্কয়ার, তাই না, n স্কয়ার p স্কয়ার মিউ d ডিভাইডেড বাই n স্কয়ার p স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস মিউ স্কয়ার ইনটু এখানে মাইনাস p স্কয়ার l cos pt। ওকে, এবার এই মাইনাস মাইনাস এটি কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে n স্কয়ার p স্কয়ার মাইনাস মিউ d ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস p স্কয়ার ইনটু এটা প্লাস মিউ স্কয়ার d স্কয়ার p স্কয়ার, সরি মিউ স্কয়ার p স্কয়ার l cos pt। এই পর্যন্ত ঠিক আছে কিনা? ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন নিচেই কিন্তু কোনো d নাই, d আছে কোথায়? উপরে, তাহলে উপরে গুণ করব আমরা এইটা এইটা, এই যে এইটুকুর সাথে উপরে আমরা এটা গুণ করব। ক্লিয়ার? এটা চাইলে আপনি এটা এইভাবে লিখতে পারেন। হ্যাঁ, এখন দেখেন তাহলে এইটা উপরে গুণ করব n স্কয়ার মাইনাস p স্কয়ার ইনটু
L cos pt minus mu d into L cos pt, ওকে, ডিভাইডেড বাই এই নিচে যেটা আছে এইটাকে আমরা দুইটা রুটের ভিতর লিখবো, একটা কারণ আছে, এর ব্যাখ্যাটা এখনই দেব। n স্কয়ার এটা প্লাস মিউ স্কয়ার পি স্কয়ার n স্কয়ার মাইনাস পি স্কয়ার হোল স্কয়ার প্লাস মিউ স্কয়ার পি স্কয়ার, দুইটা রুট, রুট 2 ইনটু রুট 2 মানে কি 2, তার মানে এইটাকে আমরা রুট ইনটু রুট দিয়ে লিখতে পারি। ওকে, আচ্ছা তাহলে আমি এই পাশে মুছে দেই। তাহলে দেখেন পার্টিকুলার ইন্টিগ্রাল করতেছিলাম আমরা, এখানে এইটাকে যদি আমরা করি, এইখানে দেখেন n স্কয়ার মাইনাস পি স্কয়ার ইনটু L cos pt মাইনাস মিউ, এই ডি দিয়ে কি বুঝি ডেরিভেটিভ, তাহলে এলটা ধ্রুবক, এলটা থাকবে, এলটা ধ্রুবক, এলটা থাকবে, আর cos এর ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন পিটি, তাই না? আসলে তো এটা শুধু টি নয়, ডেরিভেটিভ করতে হবে, তাই না? এটা আসলে শুধু টি নয়, এই জন্য আরেকবার ডেরিভেটিভ করলে একটা কি আসবে, পি আসবে। ওকে, আচ্ছা নিচেই থাকবে এটা root over n square minus p square divided by এটার হোল স্কয়ার প্লাস মিউ স্কয়ার p স্কয়ার, এটা ইনটু আবার n স্কয়ার মাইনাস p স্কয়ার ইনটু হোল স্কয়ার প্লাস মিউ স্কয়ার p স্কয়ার। ওকে, এখন দেখেন এই জায়গায় আমরা একটা 1 বাই দিয়ে এটাকে লিখবো, একটাকে লিখবো n স্কয়ার মাইনাস p স্কয়ার l স্কয়ার মিউ স্কয়ার p স্কয়ার। এই এল আর এই এলটাকে কমন নিয়ে আমরা বাইরে রাখি। ওকে, আচ্ছা এখানে কত হবে n স্কয়ার মাইনাস p স্কয়ার ইনটু কত হবে cos pt, আর এই মাইনাস মাইনাস এটি হবে প্লাস, এখানে থাকবে মিউ, এল নিয়ে গিয়েছি তাহলে সাইন মিউ পি থাকবে, আর হচ্ছে সাইন পিটি ডিভাইডেড বাই এই রুট ওভার এইটা n স্কয়ার মাইনাস পি স্কয়ার এর হোল স্কয়ার প্লাস মিউ স্কয়ার পি স্কয়ার, ঠিক কিনা? এখন দেখেন এই এলটাকে এর সঙ্গে নিয়ে আসি, এল ডিভাইডেড বাই রুট ওভার n স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস মিউ পি তার হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা আর এইটা যা আছে এটাকে লিখি n স্কয়ার মাইনাস পি স্কয়ার ইনটু cos pt প্লাস মিউ পি সাইন এটাকে pt, এইটাকে আলাদা আলাদা করে এর নিচে আর এর নিচে লিখি, ঠিক আছে? তাহলে রুট ওভার n স্কয়ার মাইনাস পি স্কয়ার তার হোল স্কয়ার প্লাস মিউ পি তার হোল স্কয়ার লিখলাম। ওকে, আর এটা নিচেও লিখবো রুট ওভার n স্কয়ার মাইনাস পি স্কয়ার হোল স্কয়ার প্লাস মিউ পি তার হোল স্কয়ার। এইটা লেখার একটা কারণ আছে, এইখানে এরকম লেখার একটা কারণ আছে। ওকে, দেখেন এটা যেহেতু এই প্লাসটা এইখানে হবে, তাই না? তাহলে এইটাকে একটু ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখবেন। ওকে, যেহেতু আমরা দুইটা আলাদা আলাদা পার্ট লিখেছি, এইটা কিন্তু সবার সাথে গুণ ছিল। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা একটা ব্যাখ্যা দেখতে চাই জ্যামিতিক, এইখানে মুছে দিই, এটাকে এই জায়গা থেকে মুছে দিয়ে লিখি। দেখেন মনে করেন এটা আলফা কোণ, এটা n স্কয়ার মাইনাস পি স্কয়ার, এটা মনে করেন মিউ পি, ঠিক আছে? এটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, তাহলে এই অতিভুজ কত হবে? রুট ওভার এইটার স্কয়ার যোগ এইটার স্কয়ার, অতিভুজ স্কয়ার যোগ লম্বর স্কয়ার, তাই না? এইটার স্কয়ার যোগ মিউ পি তার হোল স্কয়ার, ঠিক আছে কিনা? এটা লেখা যায় কিনা? তাহলে এখান থেকে দেখেন সাইন আলফা সমান কত হবে? সাগরের লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ, তাহলে মিউ পি এটা প্লাস মিউ পি তার হোল স্কয়ার। কজ আলফা সমান কত হবে? ভূমি বাই অতিভুজ হবে, তাহলে n স্কয়ার মাইনাস পি স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার n স্কয়ার মাইনাস পি স্কয়ার তার হোল স্কয়ার প্লাস মিউ পি তার হোল স্কয়ার, ঠিক আছে কিনা? এটা এই সংজ্ঞা অনুযায়ী এটা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই জায়গায় এল আছে, যদি এন উপরে একটা এরকম মিউ পি থাকতো তাহলে এইটাকে আমরা কত লিখতে পারতাম?
সাইন আলফা। তাহলে এই মিউ পি দিয়ে উপরে গুণ করব, নিচেও একটু গুণ করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এল ডিভাইডেড বাই এই মিউ পি থাকবে, আর এইটুকুকে কত লিখবো তাহলে? দেখেন এইটাকে আমরা কত পেয়েছি, এটাকে সাইন আলফা লিখতে পারি, তাহলে এটা হবে সাইন আলফা। ওকে, আচ্ছা এইখানে দেখেন cos pt এটা থাকবে, cos pt, আর এইটাকে এইটা করলে কত হবে? cos আলফা। তাহলে cos pt কে আগে লিখি আর লিখবো cos আলফা। ক্লিয়ার? এই প্লাসটা এখানে লিখলাম, এখানে মিউ বাই এইটাকে কত লিখবো? সাইন আলফা। তাহলে সাইন pt কে আগে লিখি আর এইটুকুকে লিখবো কত? সাইন আলফা। বুঝছেন কিনা ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখান থেকে এল বাই মিউ পি সাইন আলফা, আর এটাকে cos a cos b প্লাস সাইন a সাইন b, তাহলে এটা কিসের ফর্মুলা হবে? cos a মাইনাস b। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটা আমরা কি পেলাম? এই পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, এটাকে একটু সাজিয়ে এরকম লিখতে পারেন, এল সাইন আলফা ডিভাইডেড বাই মিউ পি ইন্টু এখানে cos pt মাইনাস আলফা। তাহলে এই xc যেটাকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন, আর এটা হচ্ছে পার্টিকুলার xp যেটা, তাই না? পার্টিকুলার xp এখানে একটু লিখতে পারেন xp। ঠিক আছে, এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল যেখানে লিখেছিলেন না, ওইখানে লিখবেন xp সমান। ঠিক আছে, তাহলে এটাকে সব xp দিয়ে লিখবেন। এবার লিখবেন তাহলে সাধারণ সমাধান। ওকে, এবার লিখবেন অতএব 1 নং এর সমাধান, সমাধান x সমান হবে xc প্লাস xp, পার্টিকুলার ইন্টিগ্রাল আর কমপ্লিমেন্টারি ফাংশনের যোগফল। ডিয়ার স্টুডেন্ট, এই x এর সমাধান এটা পেয়েছি আমরা c e টু দি পাওয়ার মাইনাস মিউ t ডিভাইডেড বাই 2 cos lambda t প্লাস b প্লাস, আর এই xp মানে কত আছে? এইটা পার্টিকুলার ইন্টিগ্রাল, তাই না? l sin alpha divided by mu p into cos pt minus alpha. ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি এবার এইটুকু সব মুছে দিলাম। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা আর এইখানে একটা, অর্থাৎ লিখবেন যে অতএব বস্তু কণার গতি দুইটি দোলনের সমন্বয়ে গঠিত, দুইটি দোলনের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, দুইটি দোলন আছে এখানে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, এখানে এই প্রথম অংশকে বলা হয় মুক্ত কম্পন। ঠিক আছে, লিখবেন যে এখানে প্রথম অংশকে মুক্ত কম্পন বলা হয়। প্রথম অংশকে কি বলা হয়? মুক্ত কম্পন। ঠিক আছে, যার দোলনকাল কত হবে? 2 পাই ডিভাইডেড বাই, এটা আপনারা শিখেছেন, রুট ওভার কত ছিল? এখানে বিস্তার ল্যামডা ছিল এটা, তাই না? তার ল্যামডার মান কত ছিল? n স্কয়ার মাইনাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই কত? 4 ছিল মেবি। ঠিক আছে, এখানে হবে ল্যামডা। 2 পাই ডিভাইডেড বাই কত হবে? এটা সেই ওমেগা না, তাই এখানে হবে সেই ল্যামডা। ক্লিয়ার? তাহলে ল্যামডার মান কত পেয়েছি? এটা। তাহলে এটা হলো দোলনকাল এবং এর বিস্তার সমান, এর বিস্তার কত আছে? c ইনটু c টু দি পাওয়ার মাইনাস মিউ t ডিভাইডেড বাই 2, এটি হলো তার বিস্তার। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে দুইটি কম্পনের সমন্বয়ে গঠিত প্রথম অংশকে বলা হচ্ছে কি? যে মুক্ত কম্পন, তার দোলনকাল বের করেছি আর তার বিস্তার বের করেছি, আর দ্বিতীয় পার্টেরটি বের করব। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এখানে লিখবেন যে আবার দ্বিতীয় অংশকে বলা হয় গতি কম্পন, যার বিস্তার দ্বিতীয় কম্পন, এইটা হবে ওর বিস্তার। ঠিক আছে, যার বিস্তার সমান এল সাইন আলফা ডিভাইডেড বাই মিউ পি, এবং দোলনকাল সমান হবে কত? 2 পাই ডিভাইডেড বাই, এই যে সেই পি হবে এখানে,
তাই না? আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, আমাদের কি চেয়েছিল? এর গতি আলোচনা করতে বলেছিল, তাই না? ডিয়ার স্টুডেন্ট, আপনার প্রথম অঙ্কে দেখেছেন এই যে যে বিস্তার ছিল এইটা কি হয়? হ্রাস পায়, তাই না? তাহলে এখানে একটু লিখবেন যে সময় টি এর বৃদ্ধির সাথে বিস্তার a e to the power minus mu divided by 2 এটি হ্রাস পেতে থাকে, ঠিক আছে? এটি হ্রাস পেতে থাকে এবং টি এর সাথে সাথে কি আছে? এখানে টি এর মান বৃদ্ধি করলে আস্তে আস্তে এইটার মান কি হয়? ধীরে ধীরে হ্রাস পায়, ঠিক আছে? এবং এভাবে তাহলে কি হবে? এভাবে মুক্ত দোলন গতি, ঠিক আছে? মুক্ত, এই প্রথম পার্টটা কি ছিল? মুক্ত ছিল না? মুক্ত দোলন গতি লিখবেন। এবং এভাবে মুক্ত দোলন গতি আস্তে আস্তে কি হয়ে যাবে? সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়, ঠিক আছে? আস্তে আস্তে এটা থাকে না, ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার পরেরটিতে দেখেন তাহলে কি হচ্ছে। তখন বস্তু কণাটি যে বাধা গতি ছিল, বাধা গতির জন্য, তখন বস্তু কণাটি বাধা গতির জন্য যে বিস্তার হয় ওই বিস্তারে কি হবে? দুলতে থাকে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? যে এইটা আস্তে আস্তে বিলীন হয়ে যায়, তখন সে এই যে আমাদের বাধাপ্রাপ্ত যে দোলগতি ছিল সেইটাই যে বিস্তার, সেই বিস্তারে সে দুলতে থাকে। আশা করি বুঝতে পারছেন। স্টুডেন্ট, আরেকটি ক্লাস নিয়ে এই ড্যাম দোলন গতি শেষ করে দেবো। সেখানে আপনাদের আরেকটি থিওরাম, মেবি আরেকটি অঙ্ক দেখাবো। ওকে।